কি চাই? টাকা লাগবে না, তাহলে কি লাগবে? এক আশ্চর্য মায়াবী শক্তি আছে না পেয়ালাটায়, একবার দেখলেই মনে হয় দেখতে থাকি, চোখ ফেরাতে মনই চায় না। কংগ্রাচুলেশনস, আপনার জমজ ছেলে হয়েছে। ওসব তোমার মনের ভুল, দুর্বলতা এখনো কাটেনি, তাই কি দেখতে কি দেখেছো? পয়সা দিয়ে কি আর এর দাম মেটানো যাবে? Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হলো দণ্ডনীয় অপরাধ। নিশুত রাতে হাতছানি দেয় ভূত পিশাচের দল, অন্ধকারে কাজের ফাঁকে একলা হওয়ার ছল। টেরর স্টেশন চালিয়ে দেখো, সঙ্গী হবে ভয়, লাগবে না আর একা একা, দেখোই না কি হয়। নমস্কার, প্রথমটা শুনে একটু অন্যরকম লাগছে, কারণ এখন অ্যাডভেঞ্চার স্টেশনের পাশাপাশি আপনাদের গল্পের স্টেশন এখন আপনাদের জন্য পরিবেশন করতে চলেছে একটি নতুন সেগমেন্ট, দ্য টেরর স্টেশন। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা, দ্য টেরর স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে প্রিয়াঙ্কা পালের লেখা অভিশপ্ত পেয়ালা। আজকের গল্প পাঠে সৌমিক এবং গল্পের সূত্রধর ও একটি বিশেষ চরিত্রে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, প্রিয়াঙ্কা পালের লেখা অভিশপ্ত পেয়ালা। গৃহপ্রবেশের অনুষ্ঠান সেরে সুভাষ ও তার সন্তান সম্ভবা স্ত্রী এসে উঠল তাদের কলকাতার নতুন বাড়িতে। সুদর্শন সুঠাম চেহারার সুভাষের বয়স ৩৫ ও ৩৬ মধ্যবর্তী ধূসর সীমারেখায়। ২১ বছরের সেনাবাহিনীতে চাকুরি করার পর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে বর্তমানে সে এখন নিজের একটি বইয়ের দোকান দিয়েছে। বাড়িটা বেশ সস্তায় পেয়েছে সে, যদিও পরে মিস্ত্রি লেবার লাগিয়ে টুকিটাকি কিছু কাজ করাতে হয়েছিল। বাড়িটাকে ছোটোখাটো ভিলা বললেও কিন্তু ভুল বলা হবে না। সামনে চওড়া রাস্তা, ছোটদের খেলার পার্ক, পার্কের এক পাশে চারপাশ ঘেরা ছোট্ট বাগান, আর তার কাঁটায় ঘেরা উঁচু পাঁচিল। বাগানে আম, পেয়ারা, লিচু, পেঁপে, সুপুরিসহ নয়নতারা, রঙ্গন, মাধবীলতার মতো বিস্তর ফুল ফলের গাছগাছালিতে পরিপূর্ণ। তবে অবাক করার মতো ছিল সুপুরি গাছগুলো। বাগানের দুটো সুপুরি গাছ এতটাই উঁচু ছিল যে এদের উচ্চতাকে যে কোনো গগনচুম্বী অট্টালিকার সাথে তুলনা করা যায়। এত উঁচু সুপুরি গাছ এর আগে কখনো দেখেনি সুভাষ। সব মিলিয়ে ঘরটা যেন তার স্বপ্নের বাসভবন। একসময় ঠিক এরকমই একখানা ঘরের কল্পনার রেখাচিত্র করেছিল সে মনে মনে। বেশ কয়েক মাস কেটে গেছে। একদিন হঠাৎ ব্যবসায়িক সূত্রে সুভাষকে সিকিম যাবার প্রয়োজন পড়ে। দুদিনের মধ্যেই বেরোতে হবে। কাকুন ৮.৫ মাসের সন্তান সম্ভবা, যখন তখন প্রসব যন্ত্রণা উঠতে পারে, তাই এই মতো অবস্থায় স্ত্রীকে একা ফেলে যাওয়া বিপদ। কিন্তু না গেলেই নয়। সুভাষ আর কাকুনের দুজনেরই মা বাবা নেই। দু একটা আত্মীয় আছে বটে, তবে তা দুঃসম্পর্কের। কিন্তু এই মুহূর্তে কাকুনের দেখাশোনা করার জন্য তাদের এখানে আসা সম্ভব নয়। তাই সে তার ভবিষ্যতে অনুপস্থিতির দিনগুলোতে কাকুনের দেখাশোনা করার জন্য একজন আয়া ঠিক করে। সিকিমে এসে প্রায় ১ সপ্তাহ কেটে গেছে। যে কারণে আসা সেই কাজকর্মগুলো ভালোই ভালোই মিটে গেছে। পরদিন ১০টার সময় প্যাংগং এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইট ছাড়বে। তাই আজ সে কিছুটা স্বস্তি বোধ করছে, নইলে এতদিন সে বেশ চিন্তিত ছিল কাকুনকে নিয়ে। বড় বড় ভিডিও কলে তার খোঁজখবর নিয়েছে, আয়ামাসিকে ফোন করে বারবার ঔষধের কথা মনে করিয়ে দিয়েছে, কড়া আদেশে বলে দিয়েছে যেন তার স্ত্রীর কোনো অযত্ন না হয়। বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো। পাহাড়ি অঞ্চলের সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি। আসার সময় কাকুন বলেছিল,
আমার জন্য ভুট্টার চকলেট, প্রার্থনার পতাকা আর একটা বৌদ্ধ মূর্তি নিয়ে এসো। ও হ্যাঁ, নেপালি কারুকার্য করা না এক ধরনের পেয়ালা পাওয়া যায়, খুব সুন্দর হয়। আর একটা তিব্বতী কার্পেট নিয়ে আসবে, মনে থাকবে? কাকন নাকি কলেজে পড়ার সময় একবার বন্ধুদের সাথে সিকিম ঘুরতে এসে সেই ভুট্টার চকলেট খেয়েছিল। সেই স্বাদ আজও নাকি তার জিভে লেগে আছে। এমজি মার্গ গ্যাংটকের নাম করা বাজার, সেখান থেকে অনেক কিছুই কিনেছে সে। নতুন ঘরটা সাজাবার জন্য টুকিটাকি জিনিসপত্র থেকে সস্তায় কয়েকটা বই, চাদর, ভবিষ্যতের সন্তানের জন্য কিছু খেলনাপাতি, আরও কত কি। কাকনের জন্য ভুট্টার চকলেটও কিনেছে সে। তবে অনেক খুঁজেও সে নেপালি কারুকার্য করা পেয়ালাটা পায়নি। 3-4টে বড় বড় দোকানে ইতিমধ্যে সে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি, স্টক শেষ। দোকানদারদের বক্তব্য, এরকম পেয়ালার চাহিদা বাইরে থেকে আসা পর্যটকদের কাছে খুবই বেশি, তাই এইসব জিনিস বেশি দিন স্টকে থাকে না। সুভাষ হতাশ হয়ে চলেই যাচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ালো। রাস্তার একপাশে ধোঁয়াচ্ছন্ন অন্ধকার গলিটার দিকে তার চোখ গেল। চোখ দুটো ছোট করে দৃষ্টি বর্ধিত করে সে গলির ভিতরে দেখার চেষ্টা করল। ধূম ধোঁয়াশা। অন্ধকার গলির মধ্যে দেওয়ালের একপাশে অস্পষ্ট কিছু একটা দেখা যাচ্ছিল, সম্ভবত একটা খুঁটি দোকান। সন্তর্পণে সে পা বাড়ালো সেদিকে। যতই ভিতরে যায় ততই গলিটার মধ্যে বিরাজমান গাঢ় নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে। বাইরের সূর্যলোকের ছিটে ফোঁটাও এখানে এসে পৌঁছচ্ছে না। এ যেন জগৎ সংসারের একেবারে শেষ সীমা। জনপ্রাণীর লেশমাত্র চিহ্ন নেই এখানে। আরেকটু ভিতরে যেতেই একটা কেরোসিন বাতির টিমটিমে আলোয় দেখল সেই অন্ধকারের কিছু অংশ ভেদ করে মুখ উঁচিয়ে রয়েছে ঘুমটির তেরপলের ছাউনি। হ্যাঁ, ঘুমটি দোকানে বটে। এমনিতে কারো চোখ পড়া বই তো নয়, খুব ভালো করে খেয়াল না করলে দেখতে পাওয়াটা দুষ্কর বটে। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। সে একবার ভাবল, এই জনমানবহীন এরকম এক অন্ধকার গলির এই দোকানে আদৌ কি কোনো ক্রেতা আসে? মনে তো হয় না যে পেয়ালা এখানে অন্তত পাওয়া যাবে। ঘুমটির সম্মুখে যেতেই দেখল ছোট্ট 4 হাতের ঘুমটিতে সাজানো রং বেরঙের ঘর সাজাবার বিভিন্ন সামগ্রী। আলিবাবার গুপ্তধনের মতো চকচক করছিল সেসব। চোখ ধাঁধানো আলোক ছোঁটা যেন সেগুলোর অন্তস্থ কোনো এক অজ্ঞাত উৎস থেকে বেরিয়ে আসছিল। দোকানের মালিক নেই। সুভাষ হাঁক দিতে যাবে এমন সময় চারিদিকের নিস্তব্ধতার আকস্মাৎ অবসান ঘটল। একটা পাতলা কর্কশ গলা ঘুমটিটার ভিতর থেকে ভেসে এলো। কি চাই? একটু পরেই সেই চোখ ধাঁধানো ছটার মধ্যে থেকে একটা অবয়বকে আসতে দেখা গেল। মধ্যযুগের সুলতান বাদশাদের মতো নানা রঙের পাথরের কাজ করা লাল আলখাল্লা পরিহিত এক বৃদ্ধ। কিছুটা সামনে ঝুঁকে পড়ে একটা বাঁকা লাঠিতে ভর করে ঠকঠক শব্দে এগিয়ে এলো সে। নেপালি বৃদ্ধর চোখে মুখে বার্ধক্যের বলিরেখা স্পষ্ট। কপালের চামড়া জড়ো হয়ে অসংখ্য ঢেউ খেলানো রেখা ফুটিয়ে তুলেছে। বয়সের জেরে পিঠ কুঁজো হয়ে গিয়েছে। বৃদ্ধর ছোট্ট টানা টানা চোখের পাতাগুলো সেটার এতখানি ঢেকে ফেলেছিল যে চোখ দেখাই যাচ্ছিল না প্রায়। কি চাই? নেপালি নকশা কাটা ঢাকনাওয়ালা পেয়ালা হবে, ওই শোপিস আর কি। বৃদ্ধ আধবোজা চোখে তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকল। কিছু না বলেই লাঠি হাতে আবার ঠক ঠক করতে করতে যে দিক দিয়ে এসেছিল সেদিকেই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে পুনরায় বৃদ্ধর আবির্ভাব প্রত্যক্ষ করল সুভাষ। জরাজীর্ণ হাতে সে একটা পেয়ালা বাড়িয়ে দিয়ে বলল, দেখো, এরকম। কালো রঙের উপর সোনালি রঙের নকশা কাটা, ঢাকনাতেও নেপালি ভাষায় কি সব অক্ষর অলঙ্কৃত করা। গ্লেজের একটা পরত থাকায় সেটার চকচকে ভাবটা চোখে লাগার মতন ছিল। খুব চলবে। বিস্ময় বিস্ফারিত চোখে প্রফুল্লের সাথে বলে উঠল সুভাষ।
বৃদ্ধর কাছ থেকে পেয়ালাটা নেওয়ার সময় তার হাত সামান্য বৃদ্ধর হাতের সঙ্গে ঠেকে। সাথে সাথে তার সারা শরীর শিরশিরিয়ে একটা শীতল অনুভূতি বয়ে যায় যেন। সে মনে মনে ভাবে, কি ঠান্ডা হাত রে বাবা! মনে হলো যেন শুষ্ক কার্বন ডাই অক্সাইড বরফে হাত ঠেকল। পেয়ালাটা হাতে নিয়ে সেটাকে বেশ করে নেড়েচেড়ে দেখতে লাগলো সুভাষ। একটা স্বভাব ফৌজি লোকেদের, সব জিনিসকে ভালো করে পর্যবেক্ষণ করে তবে সেটার সম্বন্ধে সিদ্ধান্ত নেবে। বিশেষ করে সুভাষের এই সন্দেহবাদী খুঁতখুঁতে স্বভাবের জন্য কাকুন তার সাথে বেশ কয়েকবার ঝগড়াও করেছে। তবুও অভ্যেস কি আর অত সহজে যায়? পেয়ালাটা বেশ মনে ধরেছে তার, সেটার উপর থেকে চোখ যেন ফেরানোই যায় না। রূপ রং কেমন যেন এক মায়াবী মাদকতায় ভরা। পছন্দ না হয়ে কোনো উপায়ও নেই। আরও বেশ কিছুক্ষণ সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে বৃদ্ধকে সেটার মূল্য জিজ্ঞাসা করল সুভাষ। পয়সা দিয়ে কি আর এর দাম মেটানো যাবে? টাকা লাগবে না, তাহলে কি লাগবে? সময় এলেই বুঝতে পারবে। বৃদ্ধর এই রহস্যময় উক্তিটায় তার কেমন একটা খটকা লাগলো যেন। সে নিজেও ব্যবসাদার, কই কখনো তো সে তার অন্তরঙ্গ বন্ধুকেও এমনিতে বই দেয়নি। দেবেই বা কেন? ব্যবসা ব্যবসার জায়গায়, আর বন্ধুত্ব আত্মীয়তা নিজেদের জায়গায়। এক্ষেত্রে তার মতো অপরিচিত এক খরিদ্দারকে এভাবে ফ্রিতে দিয়ে দিল জিনিসটা। বৃদ্ধ কি উন্মাদ, নাকি এর পিছনে কোনো কুমতলব লুকিয়ে আছে? সে কিছু বলতে যাবার আগেই বৃদ্ধ চলে যাচ্ছিল। সে আবারও জিজ্ঞেস করল, এই যে শুনুন, কত কি দেব এটার জন্য বলে যান। বললাম তো, কিচ্ছু লাগবে না, এবার যাও এখান থেকে। দোকানের ভিতরের অন্ধকার অংশটা থেকে গম গম করে ভেসে এলো কথাটা। অযাচিত এই পাওনায় সুভাষ যে নিজেকে লাভবান বোধ করল না, তা অবশ্য বললে ভুল বলা হবে। দোকানের সামনে থেকে পাশে সরে এসে পেয়ালাটাকে ব্যাগবন্দি করল সুভাষ। ফেরার জন্য উদ্যত সুভাষের এমন সময় চোখ পড়ল একটা জিনিসে। ঘুমটির পাশের দেওয়ালে সাঁটা একটা সাইনবোর্ড। সে একটু অবাক হলো, কারণ আসার সময় কিন্তু এটা ছিল না, বা হয়তো সে খেয়াল করেনি। আদ্যিকালের পুরনো হলদেটে একটা সাইনবোর্ড, বেশিরভাগ অংশেই মরচে পড়ে গিয়েছে। যা লেখা ছিল তার অধিকাংশে এমন মরচে ধরেছে যে সেসব পড়বার অবস্থায় নেই। তবে ভালো করে লক্ষ্য করলে বর্ণিত অক্ষরগুলোর অবশিষ্টাংশ দেখে ঠাহর করা যায় যে সেগুলো নেপালি ভাষায় লেখা, যদিও তার কোনোটাই বোধগম্য নয় সুভাষের কাছে। লেখাগুলোর ঠিক নিচে প্রথম বন্ধনীর মধ্যে ইংরেজি অক্ষরে ছোট্ট করে লেখা, ডোন্ট বাই এনিথিং, ইটস ডিএসএসআরি। প্রথম লাইনটা কোনোভাবে বোঝা যাচ্ছিল কিছু কিনতে বারণ করেছে, কিন্তু পরের লাইনের মূল কারণের জায়গাটায় মরচে ধরে লেখাগুলো একেবারে উঠে গেছিল, বোঝবার জো নেই। এই লেখা যে এই ঘুমটি দোকানকেই উদ্দেশ্য করে লেখা, সেটা তার বুঝতে বাকি রইল না। কিন্তু কেন এই দোকান থেকে কিছু কিনতে বারণ করেছে? টিকটিক করে যান্ত্রিক চিৎকার করে উঠল তার হাতঘড়িটা। তাকিয়ে দেখল 6:45। দূরের পর্বতের কোলে সূর্য ঢলে পড়েছে। চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে শেষ বিকেলের রাঙা আভার চাদর। আর কিছুক্ষণ পরেই অবশিষ্ট এই আলোটুকুর পরিসমাপ্তি ঘটবে। ঝুপ করে চারিদিক ছেয়ে নেমে আসবে অন্ধকার। সুভাষ গলি থেকে বেরিয়ে এলো। একটা শেয়ারের গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দিল। রাত্রে সে তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ কাল কাক ভোরে তাকে উঠতে হবে। সকাল 8টা বেজে গেছে। সব প্যাকিং সেরে নিয়ে খেয়ে সে তৈরি, শুধু গাড়ি আসার অপেক্ষা। গাড়ি এলেই বেরিয়ে পড়বে সুভাষ। কিছুক্ষণের মধ্যে গাড়িও এসে পড়ল। হোটেলের ভাড়া মিটিয়ে তল্পা গাড়ির মধ্যে চাপিয়ে উঠে বসল সুভাষ। আধ ঘন্টার মধ্যে গাড়ি এসে পৌঁছলো এয়ারপোর্টে। ডিপার্চারের আর বেশি সময় ছিল না। আর কয়েক ঘন্টা পেরোলেই কলকাতা, আর বিকেলের মধ্যেই বাড়ি। মোটেই একটি সপ্তাহ, কিন্তু তার কাছে যেন একটা যুগ পেরিয়ে গেছিল কাকনের থেকে দূরে এসে।
সারাটা পথ তার মন স্ত্রীকে আবার কাছে পাবার তাড়নায় ব্যাকুল হয়ে রইল। আজ বাড়ি ফেরার স্নিগ্ধ সুখ তাকে আরও অধৈর্য করে তুলেছিল। ঔৎসুকতায় ভরা আনন্দের বাণ তার হৃদয়ে কুল ছাপিয়ে মনটাকে তোলপাড় করে তুলছিল। সে যে খুব ভালোবাসে কাকনকে। মা বাবা হারা মেয়েটার সব বলতে তো কেবল সেই আছে। তার সকল স্নেহ, ভালোবাসা, সুখ দুঃখের সঙ্গী সেই। পেয়ালাটা আর আনুষাঙ্গিক উপহারগুলো সে রঙিন কাগজে সুন্দর করে মুড়ে নিয়েছিল। কাকনকে সে একেবারে চমকে দিতে চায়। বাড়ি পৌঁছতে বিকেল 4টে গড়িয়ে এলো। সদর দরজার সামনে এসে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সুভাষ। তার শখের বাগান, স্বপ্নের বাড়ি সকলে যেন একসাথে তার আহ্বান জানাচ্ছিল। বৃহদাকার সুপুরি গাছ দুটো দৈত্যের মতো দাঁড়িয়েছিল, যেন তারা সুভাষের দ্বার রক্ষী। ডোরবেলটা দুবার বাজিয়ে অপেক্ষা করতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই ভিতর থেকে এক পরিচিত মধুর কণ্ঠস্বর ভেসে এলো। উফ, এতক্ষণে এসে পৌঁছলে? যাক বাবা। সেই ডাক তার ক্লান্তি ভরা শরীরে নবপ্রাণের সঞ্চার করল। দরজা খুলতেই সে প্রায় ঝাঁপিয়ে কাকনকে আলিঙ্গন করল। আরে ছাড়ো এবার, আসো আসো, ভেতরে এসে হাত পা ধুয়ে নাও। এই জানো, তোমার প্রিয় খাবার বানিয়েছি। তোমার শরীরের এই অবস্থায় তুমি এত খাটতে গেলে কেন? মাসি কোথায়? যা, খাটুনি হলো বুঝি? আয়া মাসি এতদিন আমার খুব যত্ন করেছে। যাও যাও, ব্যাগপত্রগুলো ঘরে রেখে এসে ফ্রেশ হয়ে নাও গিয়ে। খাওয়া দাওয়া সেরে সুভাষ চকলেটের প্যাকেটটা আর উপহারটা কাকনকে দিল। চকলেট পেয়ে সে ঠিক ছোট্ট খুকির মতো আহ্লাদী হয়ে পড়ল। কিন্তু তার চোখকে আকর্ষণ করে সেই পেয়ালাটা। এক আশ্চর্য মায়াবী শক্তি আছে না পেয়ালাটায়? একবার দেখলেই মনে হয় দেখতে থাকি, চোখ ফেরাতে মনই চায় না। অবাক বিস্ময় বিস্ফারিত চোখে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলো সেটাকে। বারবার বলতে থাকলো, কি অসাধারণ, কি অদ্ভুত সুন্দর কারুকার্য। কাকনের কথায় সায় দিল সুভাষ। বিনামূল্যে সে কিভাবে সেটাকে পেয়েছিল সে সবই কাকনকে জানালো সে। কাকন শুনেই খুব অবাক, বলল, সে যাগ্গে, একদিকে ভালোই হলো, পয়সা খরচাও হলো না, আবার এত সুন্দর জিনিসটাও পেলাম। সারাদিনের পথযাত্রার ক্লান্তি গ্রাস করেছিল সুভাষকে, নিয়ে গিয়েছিল গভীর ঘুমের দেশে তাকে। হঠাৎ কেউ যেন তার অবচেতন মনটাকে টানতে লাগলো চেতন জগতের দিকে। ঘুমটা একটু পাতলা হতেই তার কানে ভেসে এলো কাতর কণ্ঠের এক চাপা গোঙানি। সুভাষ, সুভাষ, সুভাষ শুনছ? সুভাষ। স্প্রিং পুতুলের মতো ধর্মড়িয়ে সে উঠে বসল। পাশের বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালালো সে। কাকন পাশবালিশটা শক্ত করে আঁকড়ে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল। প্রসব যন্ত্রণা। সুভাষ তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পড়ল। কাকনকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ডাক্তার এসে সুভাষকে বলল, অপারেশন করতে হবে, আজকেই ডেলিভারি হবে। আপনি কাউন্টারে ফর্ম আর টাকাটা জমা করে আসুন। প্রায় 1 ঘন্টা কেটে গেল। ওটি ঘরের বাতি তখনও জ্বলছে। চিন্তায় উদ্বিগ্ন সুভাষের মনে তখন নানা ধন্দের জোট পাকতে থাকল। কতজন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, কাকনেরও যদি সেরকম। আবার নিজেকেই নিজে ধমক দিয়ে বলছে, ধুর, যত উল্টোপাল্টা ভাবনা। এত সব 7-5 ভাবনার মধ্যেই একসময় অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। ডাক্তার এসে বলল, কংগ্রাচুলেশনস, আপনার যমজ ছেলে হয়েছে। আনন্দে আত্মহারা সুভাষের মুখ প্রফুল্লতায় ভরে উঠল যেন। তারপর কি একটা চিন্তা করল সে। নিমেষের মধ্যেই প্রদীপের শেষ শিখার মতো দপ করে সেই সব আনন্দ কোথায় যেন মিলিয়ে গেল। আচ্ছা ডক্টর, আমার স্ত্রী? ওহো, আপনি চিন্তা করবেন না, শি ইজ অল রাইট। তবে এখন ক্লান্ত আছেন, রেস্ট নিচ্ছেন। বাচ্চাগুলোকে ফিডিং করানো হয়ে গেলেই আপনি দেখা করতে যেতে পারবেন। স্বস্তির এক নিঃশ্বাস ছাড়ল সুভাষ। কিছুক্ষণ পর সে কাকনকে দেখতে গেল। সন্তান প্রসবের ধকলে মুষড়ে পড়েছে।
তার দুর্বল অর্ধচেতন শরীর লুটিয়ে পড়ে আছে বিছানায়। বেডের শিয়রের কাছে বসে সে তার মাথায় আলতো করে হাত বোলাতে লাগল। স্নেহভরা মৃদুস্বরে ডাকল সুভাষ। কাকুন। ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে প্রসারিত করে কাকুন তাকালো তার দিকে। ক্লান্তি ভরা একটা মিষ্টি হাসি হেসে আবার চোখ বন্ধ করল। সুভাষও আর বিরক্ত করল না তাকে। অনেকগুলো বইয়ে ডেলিভারির অর্ডার থাকায় পরদিন সুভাষকে দোকানে যেতে হলো। সে আয়া মাসিকে কাকনের দেখাশোনার ভার দিয়ে গেল, আর পই পই করে বলে গেল কোনো প্রকার অযত্ন যেন না হয়। কাজ শেষ হলে সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো। শরীরে ক্লান্তির স্পর্শ থাকলেও গতকালের থেকে আজ কাকনকে অনেকখানি সুস্থ সবল দেখতে লাগল। আয়া মাসি তার ভালোই দেখাশোনা করছিল বটে। গরম দুধ, সময় মতো ওষুধ সব কিছু নিয়ে হাজির হচ্ছিল তার কাছে। সুভাষ ফোনে জানিয়েছিল তার গাড়িটা বিগড়ে যাওয়াতে তার আসতে একটু রাত হবে। রাত্রি তখন 9টা প্রায়। অনেকক্ষণ আগেই নার্স এসে কাকনকে খাবার দিয়ে চলে গিয়েছিল। মাসি বাইরে গিয়েছিল পান কিনতে। নবাগত শিশু দুটি তখন সুখ নিদ্রার দেশে। এরপরেই হয়তো ঘুম থেকে উঠেই আবার গগনবিদারী পরিত্রাহী কান্নায় নিজের অস্তিত্ব জানান দেবে। কাকন দেখেছে ঘুমন্ত অবস্থায় দুজনকে দেখে ঠিক যেন দেবশিশু মনে হয়। আয়ামাসি তখনও ফেরেনি। এদিকে ফ্লাস্কের জলও শেষ। বাচ্চা দুটোর দুপাশে কাপড় কোলবালিশের মতো গুজে অগত্যা ওকেই যেতে হলো। ফেরার সময় সে লক্ষ্য করল অন্য সব কেবিনের আলো জ্বলছে, কিন্তু তার কেবিনটা অন্ধকার। নিঃসারে সে কেবিনের দরজার সামনে এসে দাঁড়াল। শুক্লাপক্ষের রাত। পশ্চিমের খোলা জানলা দিয়ে ঘরে প্রবেশ করছিল জ্যোৎস্নার আলো। সেই আলোতে কাকন দেখল মুখ পর্যন্ত ঢাকা আলখাল্লা পরিহিত 5-6 জনের মতো অতিকায় চেহারার লোক তার কেবিনে প্রবেশ করেছে। তাদের উচ্চতা এতটাই অস্বাভাবিক যে মাথা হাসপাতালের ঘরের সিলিংয়ে ছুঁয়েছে। আগন্তুকরা তার বেডের সামনে দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকেই ছেলে দুটোর উপর একবার করে ঝুঁকে পরক্ষণে আবার সিধে হয়ে দাঁড়াচ্ছে। এতক্ষণ সে পাথরের মতো দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছিল। হাত থেকে জলের ফ্লাক্সটা ঠন ঠন আওয়াজে মাটিতে পড়ে গেল। সম্বিত ফিরতেই এবার সে প্রচণ্ড ভয় আর্তনাদ করে উঠল। পর মুহূর্তেই কাকন দেখল তার চিৎকার লোকগুলো দৃষ্টি আকর্ষণ করেছে। আলখাল্লার জন্য কারোর মুখ সে দেখতে পেল না। এরপর তারা প্রত্যেকেই জোনাকির আলোর দীপ্তির মতো লালচে রঙের স্পুলিঙ্গের পরিণত হয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল, আর সাথে সাথেই কেবিনের টিউবলাইটটা জ্বলে উঠল। কাকনের চিৎকারে আশেপাশের কেবিন থেকে কয়েকজন মহিলা ছুটে এসেছে। ততক্ষণে সে ছেলে দুটোকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ভীত সন্ত্রস্ত ক্রন্দনরত কাকনের মুখে ঘটনার বিশেষ কোনো বিবৃতি পাওয়া গেল না। যেটুকু সে বলল তাতে বাকিরা কিছুই বুঝল না। একসময় নার্স এসে বাচ্চা দুটোকে দেখে বলল, এ যে জ্বরে গা পুড়ে যাচ্ছে দুজনেরই, দাঁড়ান ডাক্তারবাবুকে ডেকে আনি। সুভাষ, নার্সের কথা শুনে কাকন হাফসু নয়নে কাঁদতে লাগল। কেবিনের দরজার সামনে ভিড় ঠেলে হন্তদন্ত করে ভেতরে এলো সুভাষ। কাকন তাকে দেখেই জড়িয়ে ধরে অকাতরে কাঁদতে লাগল। হতভম্ব সুভাষ কিছুই বুঝে উঠতে পারল না। সে জিজ্ঞাসা করল, আহা, কি হয়েছে বলবে তো? তোমার কেবিনের সামনে এত ভিড়ই বা কেন? কাকনের মুখে কোনো রা নেই। ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা বলল, তোমার স্ত্রীর চিৎকার শুনেই তো আমরা এলাম। জিজ্ঞেস করলে ঠিক করে কিছুই বলতে পারছে না, বোধহয় খুব ভয় পেয়েছে কোনো কিছুতে। ভারী গম্ভীর গলায় ডাক্তার নার্সকে কেবিনের পর্দা টানার হুকুম জারি করল। বাচ্চা দুটোর নাড়ি টিপে, থার্মোমিটার, টেথোস্কোপ ইত্যাদি দিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা করে জানালো ঠান্ডা লাগার জন্য জ্বর এসেছে। ওষুধ দেবে, সেরে যাবে। একসময় ডাক্তার নার্স সবাই চলে গেল। কাকন কিছুটা ধাতস্থ হয়ে সুভাষকে সব ঘটনা খোলসা করে জানালো। কথাগুলোতে আমল না দিয়ে হো হো করে হেসে সুভাষ বলল, ও সব তোমার মনের ভুল। দুর্বলতা এখনো কাটেনি।
তাই কি দেখতে কি দেখেছ? এক প্রকার হ্যালুসিনেশন হয়েছিল তোমার। নাও এখন শুয়ে পড়ো তো লক্ষ্মী মেয়ের মতো, নইলে আরো শরীর খারাপ করবে। সুভাষের কথাগুলো স্বস্তি আনতে পারল না কাকনের মনে। সারা রাত ছেলে দুটোকে বুকে করে আগলে রাখল সে। একবার করে ছেলে দুটোর মুখ পানে চায়, আরেকবার করে উঠে জানলায় গিয়ে কি একটা যেন দেখে আসে। এভাবে সারা রাত বিভিন্ন যুক্তি, তর্ক, ব্যাখ্যার মধ্যে দিয়ে ঘটনাগুলোকে বিশ্লেষণ করে বোঝার এক বৃথা চেষ্টা করল সে। এক অশুনি আশঙ্কা তার অন্তরকে উথাল পাথাল করে তুলল। এসব ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। জ্যোৎস্নার রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠেছিল, আর কিছুক্ষণ পোহালেই ভোর। তখন এই প্রাণহীন অন্ধকার মৃত্যুপুরীর বুক চিরে পূর্বাকাশে উদীয়মান হবে প্রাণবান বলবান সূর্য। তার দীপ্তিতে চারিদিক জুড়ে প্রাণের নবসঞ্চার ঘটবে। হঠাৎই কাকনের মনে হলো কারা যেন তার পাশে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। সে চোখ খুলতে দেখে তার পাশে দাঁড়িয়ে সেই লোকগুলো যাদের কিছুক্ষণ আগেই সে দেখেছিল। ক্ষুব্ধ সাপের মতো ফুঁস ফুঁস করছে। এবার তারা একটু একটু করে আরো কাছে আসতে লাগলো কাকনের। সুভাষ তখন অঘরে ঘুমিয়ে। সে প্রাণপণ চেষ্টা করলো চিৎকার করে তাকে ডাকার, কিন্তু তার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল, ঠিক যেন প্যারালাইজড রোগী। কোনো অদৃশ্য শক্তি তার শরীরের সমস্ত বল শোষণ করে নিয়েছিল। চিৎকার করা তো দূরে থাক, হাতের আঙুল নাড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না তার। মনে মনে একবার ভাবল, তাহলে কি কিছুক্ষণ আগের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটবে? এক সর্বনাশের আশঙ্কা তার মনে এলো। ঠিক তখনই ওদের একজন তার 2 হাত বাড়ালো কাকনের সন্তান দুটোর দিকে। এই সময় তার নজর পড়ল লোকটার হাতের দিকে। আলখাল্লার হাতা থেকে বেরিয়ে এসেছে লালচে রঙের হাত। হ্যাঁ, লালচে রং। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরো ভালো করে লক্ষ্য করল সে, দেখল হাতটা একটা সাধারণ পুরুষের হাতের থেকে প্রায় দ্বিগুণ আকারের। ছুঁচালো তীরের ফলার মতো সরু আঙুলগুলো। মানুষের হাতের চামড়াটাকে ছাড়িয়ে নিলে পেশির একটা স্তর লক্ষ্য করা যাবে, এ ঠিক যেন সেই রকম। তবে কোনো এক আধা স্বচ্ছ আবরণ এটাকে ঢেকে রেখেছে। এরপর লোকটা 2 হাতে কাকনের 2 সন্তানদের তুলে নিল। পলকের মধ্যে লোকগুলো প্রত্যেকেই একে একে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হলো ঠিক আগের মতো। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। তারা আকস্মাৎ সর্পিল ভঙ্গিতে শূন্যে পাক খেতে খেতে জানলা দিয়ে বেরিয়ে নিশি জ্যোৎস্নায় মিলিয়ে গেল। ঠিক এই সময় আর তো চিৎকার করে উঠল কাকন। কি হলো? ঘুম ভাঙতে না ভাঙতেই থতমত খেয়ে জিজ্ঞাসা করল সুভাষ। ওই ওই ওরা ওরা আবার। কাঁপা আঙুলে জানলার দিকে ইশারা তুলল কাকন। কি একটা বলতে গিয়েও থেমে গেল যেন। শশব্যস্তভাবে চারপাশে তাকিয়ে দেখল বাচ্চা দুটো তখনও ঘুমাচ্ছিল। সকালের প্রথম আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছিল। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সবকিছু কেমন যেন ধোঁয়াশার মতো ছিল তার কাছে। সুভাষ জিজ্ঞাসা করল, খারাপ স্বপ্ন দেখেছ? মনে তো তাই হচ্ছে। বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। শোনো না, বলছি ডিসচার্জ নিলে কেমন হয়? এই হাসপাতালে না আমার আর থাকতে ভালো লাগছে না। আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, তাই হোক। আমি ডক্টরের সাথে কথা বলি, বাড়িতেই তোমার দেখাশোনার একটা ব্যবস্থা করছি। সেদিনের পর হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে কাকুন তার ছেলেদের সাথে কলকাতার বাড়িতে চলে এসেছিল। ওর দেখাশোনার জন্য সুভাষ 2জন নার্স রেখেছিল বাড়িতে। 7 বছর কেটে গিয়েছে। 2 ভাই মেঘ আর মল্লার বড় হয়েছে। সুভাষের ব্যবসা আগের থেকে আরো রমরমিয়ে চলেছে। সেদিনের ছেলে মানুষ কাকুন আজ দায়িত্ববান মা। আর কিছুদিন পরেই তার 2 ছেলের জন্মদিন।
তাই আজ সে ঘরদোরগুলো ঝাড়াপোছা করছে। আলমারিটা ঝাড়ার সময় খবরের কাগজে মোড়া কি একটা জিনিস তার চোখে পড়ল। খুলে দেখে সেই পেয়ালাটা, সেবার নেপাল থেকে ফিরে যেটা সুভাষ তাকে উপহার দিয়েছিল। সেই অসাধারণ কারুকৃতিগুলো আজও ঠিক আগের মতোই নজর কাড়ে, যেন বরং আগে থেকে যেন বেশি মোহ তৈরি করছিল। পেয়ালাটার জৌলুর সময়ের সঙ্গে যেন আরও বেড়ে উঠেছিল। কাকন কিছুক্ষণ এভাবেই মোহগ্রস্তের মতো পেয়ালাটার দিকে তাকিয়েই রইল। এর আগে পেয়ালাটার বিস্ময়কর কারুকার্য দৃষ্টি আকর্ষণ করেছে ঠিকই, কিন্তু আজকের অনুভূতিটা তার কাছে কেন যেন একটু অন্যরকম ঠেকল। ঢাকনাটা খুলতেই তার মনে হলো সেটার ভেতরের অন্ধকার গহ্বর তাকে যেন ডাকছে, ভিতরে নিয়ে যেতে চাইছে কোনো এক অপার্থিব রহস্যময় জগতে। কাকন মন্ত্রমুগ্ধের মতো পেয়ালাটার ভেতরে তাকিয়ে থাকল। এমন সময় খুব মৃদু একটা আওয়াজ তার কানে ভেসে এলো। ঠিক শুনতে পেল না, পেয়ালাটার গায়ে কান পেতে শোনার চেষ্টা করল সে। আবারও এলো আওয়াজটা, এত মৃদু যে ঠিক শ্রুতিগোচর হচ্ছিল না, তবে মনে হচ্ছিল কেউ যেন তার নাম ধরে ডাকছে, আর সেটা আসছিল পেয়ালার ভেতর থেকেই। আচমকা একটা ডাকে এসে চমকে উঠল। স্পষ্ট শুনতে পেল এবার কেউ তার নাম ধরে ডাকছে, তবে এবার সেটা পিছন দিক থেকে এলো। তাকিয়ে দেখে সুভাষ দাঁড়িয়ে। কি গো, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? কাকন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ও ডাকছিলে বুঝি? আসলে অন্যমনস্ক হয়েছিলাম তো, তাই শুনতে পাইনি। সে রাত্রে খাওয়ার সময় খুব জ্বালাতন করছিল কাকনের ছোট ছেলে মেঘ। কিছুতেই খাবার মুখে তুলতে চাইছিল না। ভয় দেখিয়ে বাচ্চাদের খাওয়ানো হোক কিংবা ভোলানো হোক, এটা মায়েদের একরকম ব্রহ্মাস্ত্রই বলা যেতে পারে। কাজেই সেই একই পন্থার আশ্রয় নিল সে। তাড়াতাড়ি খেয়ে নে, নইলে ভূত চলে আসবে। বলা মাত্রই একটা মৃদু শীতল বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। সেই সাথে তার কথাটারই খুব মৃদু স্বরে প্রতিধ্বনি সে শুনতে পেল, ভূত চলে আসবে, ভূত চলে আসবে। আকস্মাৎ শিহরণ বয়ে গেল সারা শরীরে। সুভাষ পাশের ঘরেই তার বড় ছেলে মল্লারকে পড়াচ্ছিল। হঠাৎ করে মেঘের কান্নার আওয়াজ শুনে সে ছুটে আসে। সে এসে দেখল কাকন মেঘকে মাটিতে চিৎ করে ফেলে চুলের মুঠি ধরে ভাতের বড় বড় গ্রাস মুখে ঠেসে দিচ্ছে তার। মায়ের এরকম নির্মম আচরণের কবল থেকে নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করছে মেঘ, কিন্তু ছাড়াবেই বা কি করে? কাকন যে তার পেটে পা দিয়ে শক্ত করে চেপে রেখেছে তাকে। ছেলেটা অকাতরে ছটফট করছে, গাল ভর্তি ভাতের জন্য গলা ছেড়ে কাঁদতেও পারছে না। দু একবার অক অক করে আবার ফুঁপিয়ে উঠেছে। এত বছরের দাম্পত্য জীবনে সুভাষ কাকনকে এরকম আচরণ করতে কখনো দেখেনি। তার এসব কাণ্ড দেখে সে কয়েক মুহূর্তের জন্য হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তারপর এক ছুটে একরকম ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল সুভাষ। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এমন ভাবে কেউ মারে? ছেলেটা মরে যাবে যে। সুভাষ রাগে ফুঁপিয়ে উঠে বলল। কাকন নীরব। তার এলোকেশি চুল বিশৃঙ্খলভাবে মুখের উপর ছড়িয়ে পড়েছিল। দু চোখ অস্বাভাবিক রকমের লাল, রক্তবর্ণা সেই চোখ স্পষ্ট জাহির করছিল হিংস্রতা। সুভাষী এক যেন অন্য কাকনকে দেখছিল। ছেলেটা তখনও কেঁদে চলেছিল, গালগুলো লাল হয়ে গিয়েছিল একেবারে, এবং মুখ দিয়ে লালা গড়াচ্ছিল। কিন্তু এসবের দিকে কাকনের কোনো ভ্রুক্ষেপই নেই যেন। তার পাশবিক দৃষ্টি তখনও ছেলেটার দিকে। কাকনকে চুপ করে থাকতে দেখে এবার সুভাষ বেশ বিরক্ত হলো। কাঁধে হালকা ঝাঁকুনি দিতেই কাকন থপ করে মাটিতে লুটিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ল। কতক্ষণ অজ্ঞান ছিল তার মনে নেই। জ্ঞান ফেরার পর সে দেখে সুভাষ পাশে বসে তার মাথায় হাত বোলাচ্ছে। তাদের বহুদিনের পুরনো ফ্যামিলি ডাক্তার ডক্টর অতনু দত্ত একাগ্র দৃষ্টিতে ওষুধের শিশির দিকে তাকিয়ে সেটায় টোকা মারছিল। এখন কেমন লাগছে মা? মাথাটা একটু ধরে আছে। সুভাষকে কয়েকটা ওষুধের শিশি আর ট্যাবলেট দিয়ে ডক্টর দত্ত বললেন,
এক্সেসিভ হাইপারটেনশন। রাতে ঘুমাতে যাওয়ার ব্যাঘাত যাতে না হয় তাই কয়েকটা ঘুমের বড়ি দিলাম। আর হ্যাঁ, দুশ্চিন্তা, রাগ, যে কোনো রকম উত্তেজনা এখন ওর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই এসব থেকে ওকে এখন বিরত থাকতে হবে। ডক্টর দত্তকে এগিয়ে দিয়ে সুভাষ কাকনের পাশে এসে বসল। কি হয়েছিল আমার? ছেলেরা কই? ওরা ঘুমাচ্ছে। ও ঘরে ঘুম পাড়িয়ে এসেছি অনেকক্ষণ আগেই। আচ্ছা, তোমার কি কিছুই মনে নেই? না তো, তেমন তো কিছুই মনে পড়ছে না। শুধু শুধু আবছা মনে পড়ছে ছেলেটাকে খাবার খাওয়াচ্ছিলাম, আর তখনই একটা ডাক, মানে খুব মৃদু একটা শব্দ। কথাটা অসম্পূর্ণ রেখেই কি যেন একটা মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, মনে হয়েছিল কেউ যেন আমার কানের কাছে বলল ভূতু চলে আসবে। হ্যাঁ, ঠিক এইটাই শুনেছিলাম। কথাটা খুব খুব আস্তে শোনাচ্ছিল, যেন অনেক দূর থেকে আসছিল। এক কাজ করো, তুমি বিশ্রাম নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। সে উঠতে যাচ্ছিল, কাকন তার হাতটা টেনে ধরল। আমার কাছে একটু থাকবে প্লিজ? কেমন যেন ভয় ভয় করছে। মাঝরাত্রে হঠাৎই সুভাষের ঘুমটা ভেঙে গেল। একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল সে। কোথায় দাঁড়িয়েছিল সে জানে না। যেদিকে দু চোখ যাচ্ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে বরাবর ভেসে আসছিল একটাই কথা, ভূতু খাচ্ছে, ভূতু খাচ্ছে। কথাটা প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক যেমন পাহাড়ে হয়। বেড ল্যাম্পের সুইচটা দিল সে। গ্লাসের জলে চুমুক দিতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল বিছানার ওপাশটায়। কাকন নেই। তাহলে কি সে বাথরুমে গিয়েছে? শরীরের অবস্থা ভালো নয়, একবার কি দেখা দরকার। এই ভেবে যেই সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই একটা আর্ত চিৎকার শুনতে পেল সে। ভয়ে সে শিউরে উঠল। চিৎকারটা একটা বাচ্চা ছেলের, এবং চিৎকারটা এসেছিল তাদের পূর্বের বাগানের দিক থেকে। সুভাষ কাল বিলম্ব না করে ছুটে পাশের ঘরে গেল, যেখানে তার দুই ছেলে শুয়েছিল। ঘরের আলো জ্বালাতেই দেখল খাটে মল্লার একা শুয়ে, পাশে তার ভাই মেঘ নেই। হন্তদন্ত হয়ে মল্লারকে একরকম ঝাঁকিয়ে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করল, তোর ভাই কোথায়? কেন? এই তো পাশে শুয়ে আছে। চোখ কচলাতে কচলাতে ঘুম ভাঙা গলায় বলল সে। সুভাষ আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাগানের দিকে ছুটল। নিশুতি অন্ধকারে চারিদিক হারিয়েছে। বাগানের লাইটটা বেশ কয়েকদিন থেকেই খারাপ হয়ে পড়েছিল। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। আওয়াজটা ঠিক এসেছিল সুপুরি গাছগুলোর দিক থেকে। তার ছোট্ট ছেলেটা ঘরে নেই। তাহলে কি তার কিছু হয়ে গেল? এই ভর রাত্রে অন্ধকারে সে বাগানে কেন আসতে যাবে? এছাড়াও চিৎকারটা কার ছিল? এসব ভাবছে আর খুঁজে চলেছে সুভাষ। তার মনে তখন সংশয় ভর করেছে। খুঁজতে খুঁজতে একসময় সে দ্বিতীয় সুপুরি গাছটার গোড়ায় এসে পৌঁছল। ঠিক তখনই পাতার খসখস শব্দ তার কানে এলো যেন। ফ্ল্যাশ লাইটের আলোটা ফেলল সুপুরি গাছটার মাথার দিকে। এত লম্বা গাছ যে ফ্ল্যাশ লাইটের আলো পৌঁছচ্ছিল না ঠিকভাবে সেখানে। আবার খসখস শব্দ, এবার একটু জোরে। অনেক নিশাচর পাখিরা রাত্রে গাছে এসে বসে, তারাই হবে হয়তো। ফ্ল্যাশ লাইটের আলোটা সরাতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার মনে হলো পাতাগুলোর আড়াল থেকে কিছু একটা সরসর করে নিচে নেমে এলো যেন। সুভাষ চোখ ছোট করে দেখবার চেষ্টা করল, কিন্তু ফ্ল্যাশের আবছা আলোয় কিছুই ভালো করে তার চোখে পড়ল না। হঠাৎই সেটা ক্ষিপ্র গতিতে গাছ বেয়ে অনেকটা নিচে নেমে এলো। এবার লাইটের আলোয় সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। যা দেখল তাতে তার রক্ত জল হবার দশা। আর্মির কঠিন মেরুদণ্ডেও ভয়ের শিহরণ খেলে গেল যেন। পাতার খসখস শব্দটার উৎসে
পাখি বা কোনো নিশাচর জীব ছিল না। ওভাবে মগডাল থেকে নেমে এসেছে স্বয়ং কাকন। ফ্ল্যাশের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তার টকটকে লালে হিংসা পরায়ণ দুটো চোখ, মুখের সবকটা দাঁত অস্বাভাবিক রকমের লম্বা আর ধারালো। ঠোঁটের কষে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছিল। সুভাষের চোখ তার হাতের দিকে যেতেই ছিটকে গেল সে কয়েক পা। কাকনের হাতে তাদের ছোট ছেলে মেঘ, ছিন্ন তার শরীর। পেটের মাঝখানে থেকে ছিঁড়ে দুভাগ করে দেওয়া হয়েছে তার নরম দেহটাকে। নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে এসে ঝুলে পড়েছে। রক্তে মেঘের সারা শরীর ভিজে গিয়েছে, সেই সাথে কাকনের সালোয়ার কামিজও। মেঘের শরীরটাকে নিয়ে কাকন সুপুরি গাছটায় দুবার গিরগিটির মতো পাক খেয়ে একটা নিষ্ঠুর হাসি হাসল। তার গলাটা পুরুষ মানুষের মতো শোনালো যেন। এই গলা আগেও সে শুনেছিল। গ্যাংটকে যার কাছে সে পেয়ালাটা কিনেছিল সেই বৃদ্ধর কাছে। ঘটনার আকস্মিকতায় সুভাষ বজ্র হাতের মতো দাঁড়িয়ে রইল। কষ্টে আবেগে ফ্যাস ফ্যাসে গলায় সে বলল, এ কি করলে, এ কি করলে কাকন? আমাদের ছেলের কি অবস্থা করলে? তার কোনো কথাই যেন সে শুনতে কিংবা বুঝতে পারছিল না। কাকন তার তীক্ষ্ণ দাঁতগুলো বের করে ফিক করে তাচ্ছিল্যের একটা হাসি হাসল। বুভুক্ষ জন্তুর মতো সজোরে কামড় বসালো মেঘের ছিন্ন শরীরে। চুইংগামের মতো টেনে ছিঁড়ে চিবোতে লাগলো সেটার কিছুটা। চিবুক বেয়ে টপ টপ করে কয়েকটা ফোঁটা রক্ত পড়ল মাটিতে। এবার সে তার পৈশাচিক হাত মেঘের চেরা পেটের মধ্যে ভরে মরমর শব্দে তার মেরুদণ্ডটা ভেঙে বের করে আনল। ঠিক তখনই মাথার দিকের অংশটা ছিঁড়ে থপ করে মাটিতে এসে পড়ল। তার হাতের বাকি ছিন্ন অংশটাকে সজোরে ছুঁড়ে ফেলল। সশব্দে সেটা অন্ধকারে কোথাও গিয়ে পড়ল যেন। লালায়িত জিভে মুখের চারপাশে লেগে থাকা রক্ত পরম তৃপ্তির সাথে চেটে খেল কাকন। তারপর আবার সরসর করে গাছে উঠে পাতার আড়ালে কোথায় মিলিয়ে গেল যেন। শোনা গেল শুধু পাতার খসখস শব্দ। সুভাষ এতক্ষণ পাথরের মতো আড়ষ্টভাবে দাঁড়িয়ে সব দেখছিল। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। সে অবিচল এবং অচঞ্চল, যেন সে তার বোধের অতীত ঘটনান্তরে গিয়ে কুল হারিয়ে ফেলেছে। বুঝতেও পারছে না এ কি তার কাকন নাকি অন্য কেউ। বাঁচাও সুভাষ, বাঁচাও। গাছের পাতাগুলোর মধ্যে থেকে কাকনের করুণ আর্তনাদ ভেসে এলো। আর মুহূর্তের মধ্যেই কোনো একটা ভারী জিনিস তীব্র গতিতে সশব্দে আছড়ে পড়ল মাটিতে। তারপরেই সব শান্ত। এক অবিশ্বাসময় নীরবতা গ্রাস করল চারপাশের পরিবেশ। সুভাষের সম্বিত ফিরতে ছুটে গেল সে ঘটনাস্থলে। মাটিতে পড়ে থাকা জিনিসটার দিকে কাঁপা কাঁপা হাতে ফ্ল্যাশের আলোটা ফেলতেই সে আঁতকে উঠল। একপাশে পড়ে মেঘের ছিন্ন ভিন্ন অর্ধেক শরীর, আর ঠিক পাশেই কাকনের প্রাণহীন দেহ। নিচে পড়ে থাকা একটা ইঁটে লেগে তার মাথাটা ফালা ফালা হয়ে গেছিল। একটা চোখ পুরোপুরি বেরিয়ে এসেছিল। গল গল করে রক্ত বেরিয়ে এসে আশেপাশের কিছুটা মাটি লাল করে দিয়েছিল একেবারে। কাকন! অস্পষ্ট আর্ত কণ্ঠে বলল সুভাষ। নিষ্প্রাণ কাকনের দেহের পাশে বসে থাকলো বিধ্বস্ত মননে। তার জীবন সঙ্গিনীকে কেড়ে নিল এই কোন অভিশাপ? কাকনকে কি সুন্দর দেখাচ্ছে এখন, ঠিক প্রথম দিন যেদিন নববধূর সাজে ও তার সামনে এসে দাঁড়িয়েছিল ঠিক সেই রকম। এখন সে যেন ঘুমোচ্ছে। এ ঘুম ক্ষণিকের নয়, এ চিরনিদ্রা। জগতের কোনো শুভ অশুভ শক্তি এ ঘুম ভাঙিয়ে মঙ্গল সূচনা করতে পারবে না।
সে বিশ্বাস করতে পারছিল না যে কাকন আর নেই। বর্ষার কালো মেঘের মতো এক রাস দুঃখ হতাশায় তার মন ছেয়ে গেল। দুগাল বেয়ে বিন্দু বিন্দু বেদনা তরল এসে মিশল মাটিতে। এমন সময় অদূরেই অন্ধকারের মধ্যে থেকে কি একটা জিনিস ঘর ঘর শব্দে গড়াতে গড়াতে সুভাষের দিকে এলো। সেই পেয়ালাটা হাতে তুলে নেওয়া মাত্রই দেখল সেটার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আগের মতো আর কালো নেই, বরং সেটা এখন দেখাচ্ছে লাল, রক্তাভ লাল। অলঙ্কৃত মন্ত্রগুলো জলজল করে জ্বলছে। এই সেই অভিশপ্ত পাত্র। এটা আনার পর থেকেই একের পর এক অঘটনগুলো ঘটতে শুরু করেছিল। কোনো এক কারণে হঠাৎই তার চোখ গেল অদূরের অন্ধকারে, যেদিক দিয়ে পাত্রটা গড়িয়ে এসেছিল। ফ্ল্যাশের আলোটা ওদিকে ফেলতেই দেখল কারা যেন দাঁড়িয়ে সেখানে। কিছুটা এগিয়ে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করল সুভাষ। সে দেখল সেই নেপালি বৃদ্ধ যে এই মারণ পেয়ালাটা দিয়েছিল তাকে। তাকে ঘিরে দশাশয়ী চেহারার ৫-৬ জন লোক, প্রত্যেকের মুখ অব্দি ঢাকা আলখাল্লা। সুভাষের মনে পড়ে গেল আজ থেকে প্রায় বছর ৭ আগের কথা। ডেলিভারির সময় কাকন হাসপাতালে কিছু অস্বাভাবিক দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। তাকে বলেছিল এদেরই কথা, কিন্তু তখন সে বিশ্বাস করেনি, গুরুত্বহীন ভেবে উড়িয়ে দিয়েছিল পুরো ব্যাপারটা। হঠাৎই ওপাশ থেকে ফ্যাঁসফ্যাঁসে গলায় বৃদ্ধ হাসতে লাগলো। সঙ্গে সঙ্গে বাকিদেরও শুরু হলো সম্মিলিত হাসির রোল। চারিদিকে প্রতিধ্বনি হতে লাগলো তাদের সেই অমানবিক অট্ট হাসি। অস্বস্তিকর সেই হাসি ২০ বারের মতো সুভাষের কানে বিঁধছিল। রাগে বিরক্তিতে হাতের পেয়ালাটা সজোরে ছুঁড়ে মারল সে। বাউন্ডারি ওয়ালে লেগে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। নিমেষের মধ্যেই সেই সব হাসিগুলো বন্ধ হয়ে গেল। লোকগুলো অন্ধকারে কোথায় মিলিয়ে গেল যেন। কতক্ষণ নির্নিমেষে কাকুনের লাশের দিকে তাকিয়ে বসেছিল তার মনে নেই। একসময় সহসা সে শুনতে পেল পরিচিত একটা কণ্ঠস্বর, কাকুনের গলা। সেটার উৎস খুঁজতে সে ব্যতিব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ সেটা আকাশবাণীর মতো শূন্য থেকে ভেসে আসছিল। সুভাষ, মল্লারকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও এক্ষুনি। ওরা আবারও ফিরে আসবে। ও পেয়ালা যাদের কাছে গিয়েছে তাদেরকেই ও খেয়েছে। ওর খিদে কখনো মেটে না। চলে যাও, চলে যাও এখান থেকে। কথাগুলো থেমে যেতেই সুভাষ দেখল কাঁকনের শরীরটা যেখানে পড়েছিল সেখানটা ফাঁকা। মেঘের আধখানা শরীরের অংশটাও নেই, শুধু কিছুটা রক্ত মিশে মাটিটা লাল হয়ে আছে। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। প্রিয়াঙ্কা পালের লেখা অভিশপ্ত পেয়ালা। সুভাষের চরিত্রে আমি স্বর্ণাভ, কাঁকন শ্রেয়া, বৃদ্ধ সৌমিক দাস, ডাক্তারের চরিত্রে অরিত্রা, নার্সের ভূমিকায় মনীষা, মহিলা তেহনাজ, মেঘ দীপমন্ত্র, মল্লার পিনাকি, ডাক্তার অতনুর চরিত্রে আকাশ। গল্পে নাট্যরূপ শ্রেয়া। সমগ্র পর্ব পরিচালনা, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য টেরার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।